হাসপাতাল ব্যাপারে যে আমার খরচটা হচ্ছে তার ডাবল খরচ আমি অ্যাম্বুলেন্স ভাড়াটাই আমি দিচ্ছি। দামাদামি করতে চাই তখন দেখা যাচ্ছে কেউই যেতে চায় না। পেশেন্ট কিরকম ওইটা তো ওনাদের মাথায় নাই, ওনাদের শুধু টাকা দরকার। বেহাল দেশের সরকারি অ্যাম্বুলেন্স সেবা সিন্ডিকেটের দখলে বেসরকারিগুলো হাতিয়ে নিচ্ছে কয়েক গুণ বাড়তি ভাড়া। নিয়মের মধ্যে আনতে রেগুলেটরি বোর্ড করার পরামর্শ। অপারেশন ডেভিল হান্টে গাজীপুরে আরও ৮১ জন গ্রেফতার, বেশিরভাগই আওয়ামী লীগের নেতাকর্মী। রাজধানীর ফার্মগেট থেকে হবিগঞ্জ ২ আসনের সাবেক এমপি মজিদ খান আটক। শেখ হাসিনা সরকারের সীমাহীন লুটপাটে কমেছে দেশের মাথাপিছু আয়। পরিসংখ্যান ব্যুরোর তথ্য, গেল অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ছিল নিম্নমুখী, কমল সঞ্চয় বিনিয়োগও। ১৩ বছরেও সাংবাদিক দম্পতি সাগর রুমি হত্যা মামলার তদন্তের অগ্রগতি হয়নি। ন্যায় বিচারের আশায় এখনো দিন গুনছে একমাত্র ছেলে মেঘসহ স্বজনরা। এবং এখন থেকে অপ্রাপ্তবয়স্ক শিশু নিয়ে পালন করা যাবে না হজ। অতিরিক্ত ভিড় এবং ঝুঁকি এড়াতে নতুন সিদ্ধান্ত জানালো রিয়াদ। সময় সংবাদের সঙ্গে আছি আমি তাহমিনা তন্নি। দেশের হাসপাতালগুলোতে বেহাল অ্যাম্বুলেন্স সেবা, সরকারিভাবে নেই পর্যাপ্ত অ্যাম্বুলেন্স, তাই প্রায় সকলকেই দ্বারস্থ হতে হয় বেসরকারি অ্যাম্বুলেন্স সেবায়। গুনতে হয় বাড়তি ভাড়া, দর কষাকষি কিংবা বিকল্প দেখারও সুযোগ নেই, কারণ সক্রিয় রয়েছে সিন্ডিকেট। এ অবস্থায় অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিতে আলাদা রেগুলেটরি বোর্ড করার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। শাবাব ওয়াসির রিপোর্ট। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ, সামনের গেটে সারি সারি দাঁড়িয়ে আছে বেসরকারি অ্যাম্বুলেন্স। হাক ডাক দিয়ে তুলে নিচ্ছেন রোগী, বাগিয়ে নেওয়া হচ্ছে উচ্চ ভাড়া। এক ভুক্তভোগী জানালেন তার অভিজ্ঞতা। চট্টগ্রাম থেকে আসা অসুস্থ বাবাকে প্রথমে নিউরোসায়েন্স, পরে সরওয়ার্দী মেডিকেল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। শুধুমাত্র অ্যাম্বুলেন্স ভাড়াই গুনতে হয়েছে ১৮,০০০ টাকা। হাসপাতাল ব্যাপারে যে আমার খরচটা হচ্ছে তার ডাবল খরচ আমি অ্যাম্বুলেন্স ভাড়াটাই আমি দিচ্ছি। প্রথম আসছি ভাই, এখন যাই যেটা চাচ্ছে এটাই কম বেশি করে আমরা দিচ্ছি। সুমন মিয়ার মতো প্রতিদিনই এমন পরিস্থিতির শিকার হচ্ছেন অনেকেই। চিটাং রোড থেকে নিউরোসায়েন্স ৩,০০০ টাকা, ওইখান থেকে যেখানে গেলাম ওইখানে ২,০০০ টাকা, মানে অর্ধেক রাস্তায় গিয়ে বলছে। এইখান থেকে আবার সরওয়ার্দী ২,০০০, সরওয়ার্দী থেকে আবার ঢাকা মেডিকেল ২,০০০। তুমি যে রাস্তা যদি একটা অ্যাম্বুলেন্স ১৫০০ টাকা নেই, তাহলে এগুলো কি মনে হয়? পেশেন্ট কিরকম ওইটা তো ওনাদের মাথায় নাই, ওনাদের শুধু টাকা দরকার। সিন্ডিকেট সক্রিয় থাকায় বিকল্প খোঁজারও উপায় নেই। বাইরে থেকে অ্যাম্বুলেন্স কিংবা অন্য যানবাহন ব্যবহার করতে চাইলে তাতেও বাধা দেয় সিন্ডিকেট। নেই দরদাম করার সুযোগ, কারণ রোগী সঙ্গে নিয়ে তো সময় নষ্ট করা যায় না। চাইলে দেখা গেল আমি এটা না আরেকটা নিতে যাই, যা একটা নিতে পারবো না। সে আবার দেখা গেল আমি বাইরে থেকে একটা অ্যাম্বুলেন্স আনতে যাব, ওরা দেবে না। একটা অ্যাম্বুলেন্স আনতে যান, তারাও আইব না, বলতেছে হাসপাতালে তো আনা যাবো না, রোগীর আগে বাইরে নিয়ে যান। দামাদামি করতে চাই তখন দেখা যাচ্ছে কেউই যেতে চায় না, তখন আমরা পড়ে যাই বিপদে। এ তো গেল বেসরকারি অ্যাম্বুলেন্সের কথা। সরকারি অ্যাম্বুলেন্সের কি হাল? খোঁজ নিয়ে দেখা গেছে ২৮০০ শয্যা বিশিষ্ট দেশের বৃহত্তম সরকারি হাসপাতাল ঢাকা মেডিকেলে অ্যাম্বুলেন্স আছে মাত্র ৮টি, তার মধ্যেও অকেজো পড়ে আছে কয়েকটি। একই চিত্র সরওয়ার্দী মেডিকেল ও মিডফোর্ডের। সরওয়ার্দীর অ্যাম্বুলেন্স সক্রিয় আছে ৫টি আর মিডফোর্ডে মাত্র ২টি। সরকারি অ্যাম্বুলেন্সের স্বল্পতার কারণ ও এমন অবস্থার উন্নতি কেন হচ্ছে না, এমন প্রশ্নে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বলেন, শয্যা, চিকিৎসা যন্ত্রপাতি ও কর্মচারী সংকট নিরসন করতে গিয়েই হিমশিম খেতে হচ্ছে প্রশাসনের। তাই অ্যাম্বুলেন্সের বিষয়টি কম গুরুত্ব পাচ্ছে। ওটি কম আছে, এটা বাড়ানো দরকার। আইসিইউ কম আছে, এটা বাড়ানো দরকার। যেটা ক্রাইং নিড যেগুলো, হ্যাঁ, তো সেগুলোতে আমরা ফোকাস করছি বেশি। বিশেষজ্ঞরা বলছেন দেশে ব্যবহৃত অ্যাম্বুলেন্সগুলির মান যাচ্ছে তাই। অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিতে আলাদা রেগুলেটরি বোর্ড করার পরামর্শ এই বিশেষজ্ঞের। ফার্স্ট এইডের অভ্যস্ত ট্রেন ড্রাইভার এবং অ্যাটেন্ডেন্স থাকতে হয়, যারা অন্তত কিছু হেলথের জানে। মেডিকেল অ্যাটেন্ডেন্স বা ম্যান পাওয়ার এটার সাথে জড়িত, কিন্তু এটা হেলথ সার্ভিসের আওতায় থাকতে হবে তা নয়। এটা কিন্তু অন্য যে কোনো সার্ভিসের সাথে যেতে পারে, ইফ দে প্রপারলি মেনটেন দ্য থিংস। সরকারি অ্যাম্বুলেন্সগুলির দুরবস্থা আর স্বল্পতার সুযোগ নিয়ে বেসরকারি অ্যাম্বুলেন্সগুলির বাড়তি ভাড়া আদায়, আর তার উপর আছে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দৌরত্ব। সব কিছু মিলিয়ে নাজেহাল অবস্থা দেশের হাসপাতালগুলির অ্যাম্বুলেন্স সেবার, যার সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছেন সাধারণ জনগণ, বিশেষ করে নিম্নবিত্ত আয়ের মানুষ। স্বাস্থ্য খাতের এই জরুরি সেবা নিশ্চিত করতে সরকারি পর্যায়ে কার্যকরী পদক্ষেপ এবং নজরদারি বাড়ানো এখন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। ঢাকা মেডিকেল কলেজ থেকে শাবাব ওয়াসি, সময় সংবাদ।
রংপুরের বেশিরভাগ সরকারি হাসপাতালে দেখা দিয়েছে অ্যাম্বুলেন্স সংকট। বিভাগের 58টি হাসপাতালের 136টি অ্যাম্বুলেন্সের মধ্যে 102টি দীর্ঘদিন ধরে অচল। ফলে অতিরিক্ত খরচ করে বেসরকারি অ্যাম্বুলেন্স ব্যবহার করছে রোগীরা। স্বাস্থ্য বিভাগ বলছে, নতুন অ্যাম্বুলেন্সের জন্য বরাদ্দ না থাকায় পুরাতনগুলোকে সচল করার উদ্যোগ নেওয়া হবে। নাজমুল ইসলাম ইরশাদের রিপোর্ট। ঠাকুরগাঁও 250 শয্যার জেনারেল হাসপাতালে প্রতিদিন গড়ে চিকিৎসা সেবা নিয়ে থাকেন 800 রোগী। হাসপাতালটিতে রোগী পরিবহনের জন্য রয়েছে মাত্র 3টি সরকারি অ্যাম্বুলেন্স। এর মধ্যে 2টি অ্যাম্বুলেন্স বেশিরভাগ সময় বিকল থাকে, আর জেলার অধিকাংশ বেসরকারি অ্যাম্বুলেন্সের ফিটনেস না থাকলেও ব্যবহার করতে বাধ্য হচ্ছেন রোগীরা। অ্যাম্বুলেন্স এখানে খুঁজলে একটু মিলে কম, সরকারি অ্যাম্বুলেন্স পায় না, মানে বাইরে থেকে নিতে হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন ভর্তি থাকেন 2000-এর বেশি রোগী, অথচ হাসপাতালটিতে নেই কোনো লাশবাহী অ্যাম্বুলেন্স। এছাড়া হাসপাতালের 4টি অ্যাম্বুলেন্সের 2টি বিকল, ফলে বাধ্য হয়ে বেশি টাকা খরচ করে প্রাইভেট অ্যাম্বুলেন্সের উপর ভরসা করছেন রোগীরা। বেসরকারি যেগুলো অ্যাম্বুলেন্স সেগুলোও যদি আমরা নিতে যাই ভাড়াটা অনেক বেশি লাগে। সরকারি থেকে আমরা পাবলিকগুলো 1000 টাকা বেশি নেই। যদিও হাসপাতালের পরিচালক জানালেন, সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হচ্ছে। চেষ্টা করে যাচ্ছি যে আরো কত উন্নত করা যায়, মানে কতগুলা অ্যাম্বুলেন্সগুলোকে আমি সার্ভিসেবল করে ফাংশন করা যায়, এই চেষ্টা করে যাচ্ছি। আমি আশাবাদী যে সামনে এই সুবিধা বাড়বে। স্বাস্থ্য বিভাগ বলছে, নতুন অ্যাম্বুলেন্সের জন্য বরাদ্দ না থাকায় পুরাতনগুলোকে সচল করার উদ্যোগ নেওয়া হবে। যেখানে প্রয়োজন বেশি সেখানে একটা, বা আরো প্রয়োজন বেশি সেখানে 2টা, এরকম আর কি। মেডিকেল কলেজগুলোতে দেখবেন যে 4টা-5টা পর্যন্ত অ্যাম্বুলেন্স রয়ে গেছে। রংপুর বিভাগে সরকারি অ্যাম্বুলেন্সের সংখ্যা মোট 136টি। এর মধ্যে সচল 85টি, অচল 51টি, মেরামতযোগ্য 36টি এবং অকেজো 15টি। সরকারি হাসপাতালগুলোতে চরম অ্যাম্বুলেন্স সংকট থাকবার কারণে গড়ে উঠেছে এক ধরনের সিন্ডিকেট অ্যাম্বুলেন্স বাণিজ্য, যেখানে অনেকটাই অসহায় রোগীরা। প্রত্যাশা, যত দ্রুত সম্ভব রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে সংকট সমাধানে উদ্যোগ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। 8 মাস ধরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে কিডনি ডায়ালিসিসের বিভিন্ন উপকরণ সরবরাহ বন্ধ। এ কারণে ডায়ালিসিস করতে ডাক্তার ও ওষুধ খরচ বাদ দিয়ে অতিরিক্ত 2600 টাকা গুনতে হচ্ছে রোগীদের। তারা বলছে, ব্যয়বহুল হওয়ায় ভিটেমাটি ও গবাদি পশু বিক্রি করে চিকিৎসা চালাতে হচ্ছে। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও মজিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। 2024 সালের জুলাই থেকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে কিডনি ডায়ালাইসিসের কোনো উপকরণ সরবরাহ করা হয়নি। এ কারণে স্থানীয় রোগীদের ডায়ালাইসিস করতে ডাক্তার ও ওষুধ খরচ বাদ দিয়ে অতিরিক্ত গুনতে হচ্ছে 2600 টাকা। সম্প্রতি হাসপাতালের পরিচালকের অফিসের সামনে কিডনি রোগীরা অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেন। তারা জানান, অনেকে ব্যয়বহুলে চিকিৎসা করাতে বাধ্য হয়ে ভিটামাটি ও গবাদি পশু বিক্রি করছেন, অথচ উপকরণগুলো থাকলে তাদের খরচ হতো মাত্র 400 টাকা। গত জুলাই মাস থেকে দিনাজপুর মেডিকেল কলেজে কোনো সাপ্লাই নেই। যদি সাপ্লাই থেকে থাকতো তাহলে আমাদের আজকে অনেক ভাই দুনিয়া ছেড়ে চলে যেত না। যেখানে আমরা আগে 400 টাকায় ডায়ালিসিস দিতাম, সেখানে একটা ডায়ালিসিসে এখন আমাদের 2500 টাকা খরচ। আমাদের পানিও কিনতে হচ্ছে। এই যে 10 লিটার করে 20 লিটার পানি আমরা মহিলা মানুষ রোগী নিয়ে এই দোকান থেকে উঠে আনি, খুবই কষ্ট হয় আমাদের। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, উপকরণ কিনতে টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই শুরু হবে মালামাল কেনা। হাসপাতাল থেকে যা সাপ্লাই দেওয়া হয় উপকরণগুলো, এগুলোর ঘাটতি আসছে, আমি তো স্বীকার করতেছি। রোগীরা তো আর এমনি এমনি আসতেছে না, যেহেতু এটা অনুমোদন হয়ে আসে নাই। অনুমোদন হয়ে আসলে রোগীরা সবকিছুই পাবে। কর্তৃপক্ষের তথ্য মতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে মোট 32টি ডায়ালাইসিস বেড রয়েছে। 4টি শিফটে প্রতিদিন ডায়ালাইসিস করেন শতাধিক রোগী। সময় সংবাদ, দিনাজপুর। অপারেশন ডেভিল হান্টে নতুন করে আরও 81 জনকে গ্রেফতার করেছে গাজীপুর জেলা ও মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে 3 দিনে গ্রেফতার হলো 262 জন। গতরাত থেকে সকাল পর্যন্ত সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশের একাধিক টিম। এ সময় গ্রেফতার হয় 12 জন। এছাড়া মহানগর এলাকা থেকে গ্রেফতার হয় আরও 69 জন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এদের বেশিরভাগই আওয়ামী লীগের নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ। হবিগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খানকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার রাতে রাজধানীর ফার্মগেট থেকে তাকে আটক করা হয়।
জুলাইয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় মজিদ খানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। হবিগঞ্জ 2 আসন থেকে নবম, দশম ও একাদশ নির্বাচনে টানা 3বার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ছিলেন হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতিও। দেশের মানুষের মাথাপিছু আয় কমেছে, এমন তথ্যই জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS। সংস্থাটির হিসেবে জিডিপির প্রবৃদ্ধিও কমেছে গত অর্থবছর, কমেছে সঞ্চয় ও বিনিয়োগও। এ সময় অর্ধেকের বেশি কমেছে শিল্প খাতের প্রবৃদ্ধি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে অর্থনৈতিক পরিস্থিতি জানতে শ্বেতপত্র তৈরির উদ্যোগ নেয়। তাতে উঠে আসে গেল সরকারের সীমাহীন লুটপাট ও অনিয়মের তথ্য, যেখানে বলা হয় আগের সরকার অর্থনীতিকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখাতে জিডিপির প্রবৃদ্ধি বেশি দেখিয়েছে। 2023-24 অর্থ বছরের মোট দেশজ উৎপাদন বা জিডিপির সাময়িক হিসেবে প্রবৃদ্ধি দেখানো হয়েছিল 5.82%। সোমবারে চূড়ান্ত হিসেবে তা 1.6% কমে হয়েছে 4.22%। 3 বছরের মধ্যে এই হার সবচেয়ে কম। চূড়ান্ত হিসেবে গেল অর্থ বছরের জিডিপির মোট আকার দাঁড়িয়েছে 50,027 বিলিয়ন টাকা বা $450 বিলিয়ন। সাময়িক হিসেবে দেখানো হয়েছিল 459 বিলিয়ন ডলার। জিডিপির 3টি বড় খাতের মধ্যে চূড়ান্ত হিসেবে কৃষি প্রবৃদ্ধি 3.30%, সেবা খাতে 5.09% আর সবচেয়ে খারাপ অবস্থায় আছে শিল্প খাত। এ খাতের প্রবৃদ্ধি সাময়িক হিসাবের তুলনায় অর্ধেক কম, চূড়ান্ত হিসেবে দাঁড়িয়েছে 3.51%। গেল অর্থ বছরে সরকারি বেসরকারি মিলিয়ে বিনিয়োগের অনুপাত ছিল জিডিপির 30.70%। অন্যদিকে দেশজ সঞ্চয়ের পরিমাণ ছিল জিডিপির 23.96% আর জাতীয় সঞ্চয় হয়েছে জিডিপির 28.42%। এদিকে BBS এর চূড়ান্ত হিসেবে কমে এসেছে মাথাপিছু আয়ের পরিমাণও। গেল অর্থ বছরে এই আয় ছিল $2,738, যা আগের অর্থ বছরের চেয়ে $46 কম। ডলারের দাম বেড়ে যাওয়ায় কমেছে এই আয়। টাকার অঙ্কে 2023-24 অর্থ বছরে মাথাপিছু আয় ছিল $3,04,102 টাকা আর 2022-23 অর্থ বছরে $2,73,360 টাকা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। সবশেষ 13 বছর একটা দিনও স্কুল গেটে মাকে বিদায় জানিয়ে ক্লাসে ঢুকতে পারেনি ছেলেটি। বাবার হাত ধরে বেড়াতে যাওয়া হয়নি তার অফিসে। মেঘে মেঘে বেলা গড়িয়ে মাহির সরোয়ার মেঘের বয়স এখন 18। মা বাবার প্রশ্নে মেঘ ভাঙে, চাপা কষ্টে বৃষ্টি ঝরে। শূন্যতা ভরা চোখে চুপচাপ তাকিয়ে থাকে অসীমে। সাইফুল রদ্রু রিপোর্ট। 13 বছর আগে রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি। তারপর থেকেই বাবা মায়ের সান্নিধ্য ছাড়াই বেড়ে উঠেছে তাদের একমাত্র সন্তান মাহির সরোয়ার মেঘ। সেদিনের সেই 5 বছরের শিশু মেঘের বয়স এখন 18। বাবার কোলে চড়ে বাইরে যাওয়া আর মায়ের হাতে খাবার খাওয়া হয় না কতদিন। একদিকে কষ্ট বাড়ে, অন্যদিকে স্মৃতিগুলো ফিকে হয়ে মিশে যায় রংহীন জীবনে। রেডি করে দিত স্কুলে যাওয়ার জন্য, ঘুম পাড়ে দিত, পড়াইতো, পড়ার সময় মাইর দিত না পারলে, এটা আর কি মনে করে কানতাম আমি। আবার সুন্দর মতো করে আবার ডিম দিয়ে ভাত খাওয়া দিত, মনে আছে। বাবার অফিসে যেতাম, ওখানে গিয়ে ওইটা বেশি মনে ছিল। হাজার ডাকেও সাড়া দেন না মা। ব্যস্ততা শেষে বাবাও জানতে চান না মেঘ কেমন আছে। তবে মেঘের ভীষণ জানতে ইচ্ছে করে কেমন আছে তার মা বাবা। মাঝে মাঝে অনেক মন খারাপ হয়, তাই যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস নাসিব করবে। ক্রিকেটার হওয়ার স্বপ্ন পূরণ না হলেও ছাড়েনি প্র্যাকটিস। A-level শেষ করে গ্রাফিক্স নিয়ে পড়ার ইচ্ছে তার। মেইনলি জার্মানি যাব পড়তে, তো স্পোর্টস রিলেটেড যে গ্রাফিক ডিজাইনিং করার ইচ্ছে হয়েছে সেটাই। আপু সব কথা আমাকে বলতো, সাগর ভাই সবকিছু বলতো। 3 ভাইয়ের একমাত্র বোন রুনি। সম্পর্কের গভীরতা এমন যে নানা সংকটে রুনি ও সাগরের না থাকার কথা ভুলে যান ছোট ভাই রোমান। 1 বছর আমি আমার সাথে কথা বলিনি, তখন ওটা গায়ে লাগে না। এখন খুব আফসোস হয় যে 1 বছর তো কথা বেশি বলতে পারতাম। বোনের অবয়বটা খুঁজি অন্যান্য জায়গায়। আমরা যে মামলা করতে গেলাম আপু মারা যাওয়ার পর, আমি আপুকে ফোন দিচ্ছি। ডিপেন্ডেন্সি ব্যাপারটা বুঝতে পারছেন, মানে আপুকে ফোন দিতে গেছি, আপু আচ্ছা এখন আমি কি করব। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা।
কেন্দ্রীয় শহীদ মিনারে পিলখানা হত্যাকাণ্ডের মামলার নিরপরাধ বন্দীদের মুক্তি এবং চাকরিচ্যুত সদস্যদের ক্ষতিপূরণ ও চাকরিতে পুনর্বহালের দাবিতে জাস্টিস ফর বিডিআর কর্মসূচি পালন করছে বিডিআর কল্যাণ পরিষদ। সেখানে আছে সহকর্মী মাসুদুর রহমান, সরাসরি যাচ্ছি তার কাছে। সকাল 9টা থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে বিডিআরের পরিবারের সদস্যরা এখানে জড়ো হতে থাকে। আমরা সকাল 9টার পর থেকে দেখেছি যে বিভিন্ন জেলা থেকে তারা এসেছে এখানে এসে এখন পর্যন্ত এখানে যতগুলো পুরো এরিয়াটা তারা আসলে অবস্থান যে কর্মসূচি সেই কর্মসূচির জন্য পুরো কর্ডন করে রেখেছে এবং সেখানে প্রত্যেকের হাতেই ব্যানার, সেই ব্যানার থেকে দেখা গেছে প্রায় 30 থেকে 34টি জেলার সদস্যরা বিডিআর পরিবারের সদস্যরা এখানে এসেছে। এই আয়োজনের উদ্যোগে নিয়েছেন তারা হচ্ছেন বিডিআর কল্যাণ পরিষদ। তারা এর আগেও 6 দফা দাবিতে রাস্তায় নেমেছিল এবং তখন সরকারের পক্ষ থেকে তাদের আশ্বাস দেওয়া হয়েছিল তাদের যে সেই 6 দফায় মেনে নেওয়া হবে এবং এরপরে আমরা দেখেছি অনেককে জামিন দেওয়া হয়েছে। গতকালকেও একটা শুনানি ছিল, সেটিও বিস্ফোরক আইনের মামলায়, সেটিও একটি তারিখ নির্ধারণ করা হয়েছে। তখন হয়তো বা সেটির একটি সুরাহা আসবে। তবে তারা যেটি বলছে যে তারা আজকে এখানে অবস্থান করবে, আগামীকালও তারা অবস্থান করে একটা সরকারকে একটা আলটিমেটাম দিবে এবং এই আলটিমেটামের মধ্যে তাদের যে দাবি দাওয়াগুলো সেগুলো যদি পালন না হয় সেগুলো তাহলে আবারও তারা রাজপথ আটকিয়ে তারা আন্দোলন করবে। যে দাবিগুলো তারা আছে সেটি একটু আমি দর্শকদের উদ্দেশ্যে আরেকবার একটু বলি যে ষড়যন্ত্রমূলক মামলার রায় বাতিল স্থগিত করে আটককৃত বিডিআর সদস্যদেরকে সিআরপিসি 401 ধারায় মুক্তি দিতে হবে। সেক্ষেত্রে প্রয়োজনে সংবিধানের 49 অনুচ্ছেদ প্রয়োগ করতে হবে। নিরপেক্ষ এবং স্বাধীন তদন্ত শেষে যারা অপরাধী চিহ্নিত হবে তাদের পুনর্বিচার করতে হবে। স্বাধীন তদন্ত কমিশনকে নিরপেক্ষভাবে কাজ করার জন্য প্রজ্ঞাপনে উল্লেখিত ব্যতীত শব্দ বাদ দিয়ে তদন্ত কমিশন প্রধানকে আপিল বিভাগের বিচারপতি পদমর্যাদা এবং সদস্যদের হাইকোর্ট বিভাগের বিচারপতি পদমর্যাদা সহ অন্যান্য সকল সুবিধা দিতে হবে। পিলখানার হত্যাকাণ্ডের চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল এবং পুনর্বাসনের জন্য সকল ধরনের ব্যবস্থা নেওয়া দরকার, তাদের নিতে হবে। এখানে অনেকে এসেছেন যারা সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন এবং জামিনে মুক্তি পেয়ে এখানে এসেছেন এবং তারা যেটি বলেছেন তারা নির্দোষ। তাদেরকে ভুলভাবে ভুল তদন্তের মাধ্যমে তাদেরকে দিনের পর দিন তাদেরকে জেলে আটকে রাখা হয়েছে এবং অনেকেই আছে যাদের সাজার মেয়াদও শেষ হয়ে গেছে, তারা সাজার মেয়াদের পরেও সেখানে অবস্থান করছেন। সেই কারণে এটির একটি সুস্থ সুরাহার মাধ্যমে যারা নিরাপদ তারা যাতে বাইরে থাকতে পারে সেই উদ্যোগ নেওয়ার জন্য সরকারের কাছে তারা দাবি জানিয়েছেন। এই ছিল আসলে আমার কাছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম শহীদ মিনারে। রাজধানীর শ্যামপুরে প্লাস্টিক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 7টি ইউনিটের চেষ্টায় সকাল 7:15টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ভোর 5টায় রাজধানীর শ্যামপুরের 11 নম্বর লাল মসজিদ রোডে একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এর 8 মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন দমকল কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে কাজ করে পোস্তগোলা, সূত্রাপুর ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট 7টি ইউনিট। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, কারখানাটিতে প্লাস্টিক ও স্যান্ডেল রয়েছে। এটি মূলত পুরাতন স্যান্ডেলের রিসাইক্লিং কারখানা। অনেক 6তলা ভবন আছে, সুতার কারখানা ঠিক পাশে ছিল, আর পাশে আরও অনেকগুলো টিনসেট কারখানা ছিল সেমি পাকা। সবগুলো কারখানা আমরা বেচাতে পারি। যে কারখানাটা ছিল, কারখানার ভিতরে পুরাতন জুতা রিসাইক্লিং করা হইতো, সেটা শুধুমাত্র জুতাগুলো পুড়ে গেছে। দ্রুত রেসপন্স করার কারণে আশেপাশে যে বিল্ডিংগুলো আছে, যে ভবনগুলো আছে, এগুলো ভয়াবহ অগ্নিকাণ্ড হইতে রক্ষা পায়। একটি সেতুর অভাবে দুর্ভোগে দিন কাটছে কুড়িগ্রামের রৌমারী উপজেলার 20টি গ্রামের বাসিন্দাদের। খাটিয়ামারি রৌমারী সড়কের সুতিরপাড় এলাকার কদমতলী খালের বাঁশের সাঁকোর উপর দিয়ে দৈনিক ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে তাদের। এতে চলাচলের পাশাপাশি ভোগান্তি পোহাতে হচ্ছে পণ্য পরিবহনেও। জামিল মিয়ার ছবিতে বাদশা সৈকতের রিপোর্ট। সাঁকো পার হওয়ার জন্য ভ্যানে রুগী নিয়ে অপেক্ষায় স্বজন, কেউ কেউ অপেক্ষা করছেন পণ্য নিয়েও। তাদের অপেক্ষা ঝুঁকিপূর্ণ সাঁকো পার হওয়ার। কুড়িগ্রামের রৌমারী উপজেলার খাটিয়ামারি রৌমারী সড়কের সুতিরপাড় এলাকায় কদমতলী খালে 10 বছর আগে নির্মাণ করা হয় বাঁশের সাঁকো। দৈনিক সাঁকোটির উপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে আশেপাশের 20টি গ্রামের অন্তত 30,000 মানুষের। এতে চলাচলের পাশাপাশি ভোগান্তি পোহাতে হচ্ছে পণ্য পরিবহনেও। এলাকাবাসী বলছেন, যে কোনো সময় নড়বড়ে সাঁকো ভেঙে গেলে ভোগান্তি আরও বাড়বে। জীবনের ঝুঁকি নিয়ে আমরা মনে করি
ব্রিজটা মনে পারাপার হয়। এই বাঁশের ব্রিজ দিয়ে আমাদের যাতায়াত খুব কষ্ট হয় এবং কোনো ছেলে মেয়ে স্কুলের মধ্যে বর্ষা মাসেও যেতে পারে না। অসুস্থ মহিলাও নিয়ে যায় পেইনে, এই রাস্তা যে হাইটের পেইনে কষ্ট। হাসপাতাল নিয়ে যাবেন নয়, কিন্তু যা পারে না এই জায়গায় ডেলিভারি হয়। আমরা ধান নিয়ে যেতেছি চরে থেকে, অনেক লোকজন ধরে আমরা ব্রিজ পার করে রাস্তা পার হই। এই সুইচ গেটটা একটি বেড়িবাঁধের নাম করে আজকে প্রায় 40 বছর ধরে আমরা এই দুর্ভোগটা ভোগ করে আসতেছি। শিগগিরই বাঁশের সাঁকোর স্থলে নতুন সেতু নির্মাণের গতানুগতিক আশ্বাস উপজেলা প্রশাসনের। আমরা সরকারিভাবে সেটি উদ্যোগ নিয়েছি বা বিভিন্ন দপ্তর চেষ্টা করছেন, এটি দ্রুত সমাধান একটা আমি আশা করব আসবে। 2014 সালের বন্যায় খাটিয়ামারি রৌমারী সড়কের কদমতলী খালের উপর স্লুইস গেট সহ সড়ক ভেঙে যায়। এরপর ওই স্থানে 200 মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করে স্থানীয় প্রশাসন। বাদশা সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম। 6 মাস ধরে বন্ধ রংপুরে হাইটেক পার্কের নির্মাণ কাজ। আওয়ামী লীগ সরকার পতনের পর চলে যায় ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। কবে কাজ শুরু হবে তা বলতে পারছে না কর্তৃপক্ষ। এদিকে আইটি খাতে শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে দ্রুত কাজ শেষ করার তাগিদ বিশেষজ্ঞদের। তারিকুল ইসলামের ক্যামেরায় আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। 2022 সালে শুরু হওয়া রংপুর হাইটেক পার্কের পুরো কাজ গত বছরের জুলাইয়ে শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত কাজ হয়েছে মাত্র 25%। সবশেষ কাজ হয়েছে গত বছরের 2 আগস্ট। আওয়ামী সরকারের পতনের পর কাজ বন্ধ করে চলে যায় ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান L&T। ফলে প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। যদি এটা কমপ্লিট হয়ে যায় দ্রুত, তখন আমরা 1 বছর বা 6 মাস অপেক্ষা করে এখানে আমরা শিখতে পারতাম। এখান থেকে ট্রেনিং করে নিজেরা কিছু আর্ন করতে পারতাম বা আমাদের কর্মসংস্থানের একটা জায়গা তৈরি হতো। আইটি পার্কটা যদি হইতো তাহলে অনেক বেকার কর্মসংস্থান সৃষ্টি হইতো। এই কাজটা যদি কমপ্লিট হয় তাহলে অবশ্যই আমাদের গ্রামবাসীর জন্য অনেক উপকার হবে। তো আমাদের অঞ্চলে যে আশেপাশে বাজারগুলো আছে সেগুলো একটু চাঙ্গা হবে। কাজ শুরু করতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আমরা সচেষ্ট আছি, জেলা প্রশাসন আমরা যোগাযোগ রাখছি তাদের সাথে, যে এই কাজগুলো যে অবশিষ্ট যে কাজটা আছে অসম্পূর্ণ কাজ, সেই অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করার বিষয়ে তাদের কি নীতিগত সিদ্ধান্ত রয়েছে সেই বিষয়টা আমরা জানা মাত্র আপনাদেরকে জানাবো। রংপুর অঞ্চলের তরুণদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করতে দ্রুত হাইটেক পার্কের কাজ চালু করা জরুরি বলছেন বিশেষজ্ঞরা। প্রতি বছর একটা ভালো অ্যামাউন্টের যে দক্ষ শিক্ষার্থী তারা কিন্তু শিক্ষিত হয়ে সার্টিফিকেট নিয়ে বের হচ্ছে। এই হাইটেক পার্কগুলো যদি দ্রুততম সময়ে চালু করা যায় তাহলে তারা তাদের মেধাকে বিকাশ করতে পারবে। রংপুর নগরীর খলিশাকুড়ি এলাকায় 10.77 একর জমির উপর নির্মিত রংপুর হাইটেক পার্কের নির্মাণ ব্যয় ধরা হয়েছে 154 কোটি টাকা। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। বসন্ত বরণ, বিশ্ব ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন রংপুরের ফুল চাষিরা। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় ফুল উৎপাদন ভালো হয়েছে বলে জানান বাগান মালিকরা। সবকিছু ঠিক থাকলে এই মৌসুমে প্রায় 1 কোটি টাকার ফুল বিক্রি করার কথা জানিয়েছে কৃষি বিভাগ। তারিকুল ইসলামের ছবিতে রেদওয়ান হিমেলের রিপোর্ট। বসন্ত, বিশ্ব ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সারা বছর ফুলের চাহিদা থাকলেও ফেব্রুয়ারির এই 3 দিবসকে ঘিরে ফুলের চাহিদা বাড়ে কয়েক গুণ। রংপুরের বিভিন্ন ফুলের বাগানে দোল খাচ্ছে লাল, সাদা, হলুদ সহ বাহারি রঙের গোলাপ। এখন চলছে শেষ সময়ের পরিচর্যার কাজ। আবহাওয়া অনুকূলে থাকায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে গাঁদা, চন্দ্রমল্লিকা, সূর্যমুখী, জারবেরা, রজনীগন্ধা সহ নানা জাতের দেশি বিদেশি ফুল। থাই আছে, গেঁদা আছে, তা বাজারে গোলাপ, লাল গোলাপ বিক্রি হয় 20 টাকা থেকে 25 টাকা। 21শে ফেব্রুয়ারি আর ভালোবাসা দিবস, এই দুইটাই আর কি গোলাপের চাহিদা বেশি। যশোর, তারপর আপনার কালীগঞ্জ, ওইখান থেকে আপনার মূলত ফুলটা আসে। এদিকে ফুল চাষ জনপ্রিয় করতে সব ধরনের সহযোগিতার কথা জানায় কৃষি বিভাগ। মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তা এবং আমাদের যে উপজেলা কৃষি কর্মকর্তা তারা কিন্তু তাদের সাথে যোগাযোগ রেখেছে এবং ফুল চাষে একটা সম্ভাবনার দিক দেখছি এবং এটি দিনকে দিন তারা এটি আরও বৃদ্ধি করবে। কৃষি বিভাগের তথ্য মতে রংপুর অঞ্চলে ছোট বড় মিলিয়ে 210টি বাণিজ্যিক ফুল বাগান রয়েছে। 3টি দিবসকে সামনে রেখে ফুল পরিচর্যায় যেন দম ফেলার ফুরসত নেই ফুল চাষিদের। এদিকে সবকিছু ঠিক থাকলে এই মৌসুমে
প্রায় 1 কোটি টাকার ফুল বিক্রির সম্ভাবনার কথা জানিয়েছে কৃষি বিভাগ। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। বাণিজ্য উপদেষ্টার উদ্বোধনের মধ্য দিয়ে খুলনায় শুরু হয়েছে টিসিবির ট্রাক সেলের আনুষ্ঠানিক কার্যক্রম। বিস্তারিত জানাতে নগরীর শিববাড়ি মোড়ে আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। উন্মুক্তভাবে ট্রাক সেলের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে খুলনায়। কিছু সময় আগে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন খুলনার শিববাড়ি মোড়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং এরপর থেকে এখানে দেখা যাচ্ছে যে সাধারণ যে মানুষ রয়েছেন তাদের ভিড় রয়েছে ট্রাকের সামনে এবং তারা আসলে এই পণ্য কিছুটা কম দামে কেনার জন্য এখানে আসলে ভিড় করছেন। আমরা টিসিবি সূত্রে জানতে পেরেছি এখানে পবিত্র শবে বরাত এবং রমজান উপলক্ষে উন্মুক্ত ট্রাক সেলে ছোলা, চিনি, সয়াবিন তেল, খেজুর এবং মসুর ডাল বিক্রি করা হবে। প্রতিজন গ্রাহক 2 লিটার সয়াবিন তেল, 2 কেজি ছোলা, 1 কেজি চিনি, আধা কেজি খেজুর আসলে ক্রয় করতে পারবেন, যার প্যাকেজ মূল্য রয়েছে 588 টাকা। এখানে কিছু সময় আগে যিনি বাণিজ্য উপদেষ্টা তিনি আসলে বলেছেন যে সারা দেশে যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি করা হতো, এর বাইরে কিন্তু রমজান উপলক্ষে সারা দেশের 5টি বিভাগীয় শহর সহ আরো 5টি উপজেলায় মোট 9টি জেলায় কিন্তু এই আরো 9,000 মেট্রিক টন পণ্য 12 লাখ পরিবারের মধ্যে আসলে বিতরণ করা হবে, বিক্রি করা হবে। এবং এর ফলে তারা আসলে আশা করছেন যে রমজানের যে বাজারের ঊর্ধ্বমুখী যে বাজার সেটি আসলে কিছুটা হলেও সহনীয় হবে। একটু বলে রাখি এখানে কিন্তু আমরা দেখছি যে সাধারণ মানুষ তারা কিন্তু আসলে ভিড় করেছেন এবং তারা আসলে বলছেন যে তারা এই ট্রাক সেলের পণ্যের মাধ্যমে কার্যক্রমের মাধ্যমে পণ্য কিনতে পেরে তারা আসলে সন্তুষ্টি প্রকাশ করছেন এবং তারা বলছেন যে এই ট্রাক সেল কার্যক্রম আরো বেশি হওয়া উচিত, বিভিন্ন জায়গায় হওয়া উচিত। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম খুলনায়। রাজারবাগে দেশের পরবর্তী পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্ব সহ আইন প্রয়োগ বিষয়ে কর্মশালায় বক্তব্য দিচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সরাসরি চলে যাচ্ছি সেখানে। ব্যবহার করে অপশক্তি সম্পৃক্ততায় নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিচ্ছে। আপনারা জানেন যে জুলাই অগাস্ট হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত সন্ত্রাসী, নরহত্যায় জড়িত বিশেষ হেলমেট বাহিনী, ফৌজদারি অপরাধে সম্পৃক্ত ফ্যাসিস্ট ও তাদের দূষররা অর্থ পাচারকারী, লুণ্ঠনকারী, ষড়যন্ত্রকারী, দুষ্কৃতিকারী, রাষ্ট্রদ্রোহী, দুদকের মামলায় আসামিদের আইনের আওতায় আনার জন্য সরকার কাজ করে যাচ্ছে। সরকারের পুলিশ বাহিনী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, সশস্ত্র বাহিনীর সদস্যরা আইনি প্রক্রিয়ায় এই সকল অপরাধীকে উল্লেখযোগ্য পরিমাণ গ্রেপ্তার করেছে। এই প্রক্রিয়া অব্যাহত রয়েছে। সারা দেশে অস্থিরতা সৃষ্টির অপতৎপরতাকারী তাদের সহযোগীদের আইনের আওতায় আনার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত বাহিনীসমূহের সমন্বয়ে গত 8ই ফেব্রুয়ারি 2025 তারিখ হতে অপারেশন ডেভিল হান্ট অভিযান পরিচালনা শুরু হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে সারা দেশে অভিযান সংশ্লিষ্টদের সামগ্রিক কার্যক্রম তদারকি করা হবে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে স্থাপিত জয়েন্ট অপারেশন সেন্টারের মাধ্যমে অপারেশন ডেভিল হান্টের সার্বিক কার্যক্রম সমন্বয় করা এবং মেট্রোপলিটন এলাকায় মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং জেলা পর্যায়ে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এসপি এই অভিযান পরিচালনায় সমন্বয় করবেন। সিএমএম আদালত, এমএম আদালত, সিজেএম আদালত, জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারকগণ, জেলা ম্যাজিস্ট্রেটগণ, স্পেশাল আদালতের বিচারকগণ, আদালতে সরকার পক্ষের আইনজীবীগণ, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, গোয়েন্দা সংস্থার সদস্যরা এই অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার জন্য নিয়োজিত। এছাড়া সরকার ঢাকা মেট্রোপলিটন এলাকায় 8 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদায়ন করেছেন অপরাধীদের বিরুদ্ধে সামারি ট্রায়ালের জন্য। আপনারা দক্ষ এবং প্রশিক্ষিত সচেতন নাগরিক। আপনাদের দেশের জনগণ, সরকার এবং নিজ নিজ দায়িত্বের প্রতি জবাবদিহিতা, দায়বদ্ধতা এবং কমিটমেন্ট রয়েছে। সুশাসন প্রতিষ্ঠায় আপনাদের অতন্ত্র প্রহরীর ন্যায় ভূমিকা
পালন করা দরকার। সরাসরি যুক্ত ছিলাম রাজারবাগে। অপ্রাপ্ত বয়স্ক শিশুদের সঙ্গে নিয়ে হজ পালন নিষিদ্ধ করেছে সৌদি আরব। অতিরিক্ত ভিড়, পরিবহন সমস্যা সহ নানা ধরনের কঠিন পরিস্থিতি শিশু ও তাদের অভিভাবকদের জন্য বিপজ্জনক হতে পারে, এমন আশঙ্কা থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রিয়াদ থেকে আশিকুর রহমানের প্রতিবেদন। চলতি বছরের হজ মৌসুমে শিশুদের সঙ্গে নিয়ে হজ পালনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়। স্থানীয় সময় রোববার মন্ত্রণালয়টির পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। হজের সময় ভিড় ও পরিবহন সমস্যা সহ নানা ধরনের কঠিন পরিস্থিতি বিপজ্জনক হতে পারে শিশু ও তাদের অভিভাবকদের জন্য। শিশুদের নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে। এছাড়া সবার জন্য পবিত্র হজকে নিরাপদ করতেই দেশটি এই সিদ্ধান্ত নিয়েছে বলেও জানা যায়। প্রায় 10-12 বছর ধরে কিন্তু গরমের মধ্যে হজের ইয়াটা চালু হয়। গরমের মধ্যে অনেক শিশু সন্তান যারা ছোট ছোট বাচ্চারা আছে তারা বড়রাই অনেক সময় হিমশিম খাওয়া যায়, আর ছোট বাচ্চারা হজ করতে গিয়ে দেখা গেছে অনেক সময় অসুস্থ হয়ে পড়ে এবং অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, যার জন্য সবার জন্যই কষ্ট হয়। সৌদি সরকার যে সিদ্ধান্তটা নিচ্ছে যে শিশুদেরকে নিয়ে হজ করা যাবে না, আমার মনে হয় আমার অভিজ্ঞতা থেকে যে এটা সুন্দর একটা সিদ্ধান্ত নিচ্ছে। নতুন এই নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পাশাপাশি যারা আগের বছরগুলোতে হজে যেতে পারেননি তাদের এবার অগ্রাধিকার দেওয়া হবে। মন্ত্রণালয় জানায় এর মাধ্যমে হজের পুনরাবৃত্তি কমিয়ে আনা এবং মুসলিম উম্মাহর জন্য হজ পালনের বিষয়টি নিশ্চিত করা সম্ভব হবে। সৌদি আরবের হজ ব্যবস্থাপনাকে আরো উন্নত এবং সুরক্ষিত করার বিষয়টিও প্রাধান্য পেয়েছে এই সিদ্ধান্তের পেছনে। তবে অনেকেই বিরোধিতা করেছেন এই সিদ্ধান্তের। শিশুসহ পরিবারকে নিয়ে হজে যাওয়ার পরিকল্পনা করেছিলেন তাদের অনেকেই মনে করেন এই নিষেধাজ্ঞা মুসলিম পরিবারগুলোর জন্য এক ধরনের অসুবিধা সৃষ্টি করবে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে এবছর হজে অংশগ্রহণকারী ব্যক্তিদের সুরক্ষার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে, যাতে বিশ্বের বিভিন্ন স্থান থেকে আগত মুসলিমরা নিরাপদে হজ পালন করতে পারেন। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। এবারে খেলার খবর। 10 ফেব্রুয়ারির মধ্যে ক্রিকেটার কোচিং স্টাফদের পারিশ্রমিকের পুরো অর্থ বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও এই ডেডলাইনও মিস করেছে দুর্বার রাজশাহী মালিক শফিকুর রহমান। সময় সংবাদে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির 2 ক্রিকেটার। তবে মালিক পক্ষ আবারও ক্রিকেটারদের দিয়েছে নতুন আশ্বাস, এ সপ্তাহের মধ্যেই তাদের পুরো অর্থ বুঝিয়ে দেওয়া হবে। এদিকে চিটাগাং কিংসের পাকিস্তানি ক্রিকেটার খাজা নাফি পারিশ্রমিক পাননি, দেওয়া হয়েছে ভুয়া বিমান টিকিট। পাকিস্তানি এক ক্রীড়া সাংবাদিক এমন দাবি করলেও বিষয়টি সত্য নয় বলে নিশ্চিত করেছেন বিপিএল রানার্স আপরা। বরিশালের টানা দ্বিতীয় ট্রফি জয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে বিপিএলের 11তম আসর, কিন্তু ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে বিতর্ক যেন শেষ হবার নয়। এবারের বিপিএলকে কলুষিত করেছে দুর্বার রাজশাহী। ক্রিকেটারদের চুক্তির অর্থ না দিয়ে বিশ্ব ক্রিকেটেও ইমেজ সংকটে ফেলেছে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টকে। একাধিকবার বাউন্স হয়েছে খেলোয়াড়দের দেয়া চেক, বিদেশি ক্রিকেটারদের ম্যাচ না খেলা, খেলোয়াড়দের অনুশীলন বর্জন সহ অনেক কিছুই দেখেছে এবারের বিপিএল। দেশ ছেড়ে পালিয়ে যাবেন দলটির মালিক শফিকুর রহমান, এমন ধারণা থেকে আইন শৃঙ্খলা বাহিনী তাকে হেফাজতে নেয়। সেখানে জিজ্ঞাসাবাদে দায় স্বীকার করার সঙ্গে 10 ফেব্রুয়ারির মধ্যে সব পাওনা পরিশোধের প্রতিশ্রুতি দেন তিনি, যে বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। তবে নিজেদের ধারাবাহিকতা ধরে রেখেছে দুর্বার রাজশাহী। 3, 7 ও 10 ফেব্রুয়ারি 25% করে ক্রিকেটারদের বাকি 75% পারিশ্রমিক পরিশোধের কথা ছিল মালিক পক্ষের, কিন্তু এখন পর্যন্ত মাত্র 25% অর্থ দিয়েছেন শফিকুর রহমান। 10 ফেব্রুয়ারির ডেডলাইন পার হলেও অধিকাংশ ক্রিকেটার পাননি 50% পারিশ্রমিকও। 50% পাবো ভাই, 50%-এরও কম দিয়েছিল অনেকে, টাকা ওনার নাকি তুলতে পারে না, কি হয়েছিল টাকা দিতে পারে নাই, তো সবাই ধরেন 48%, কারো 48% এবার কমায় অ্যাডজাস্ট করেছিল। পরবর্তী পেমেন্টের সাথে দেওয়ার কথা ছিল, তো দিতে চাইছিল, তো আজকে তো পেমেন্ট দেওয়ার কথা ছিল, তাই না 3 তারিখে 25%। 50% মানে 50% 45%। 7 তারিখে দেওয়ার কথা ছিল, এটা বলতে 10 তারিখে, এখন পর্যন্ত কোনো কিছু জানায়নি। শুধু ক্রিকেটার না, বাস ভাড়ার 9 লাখ টাকাও এখন পর্যন্ত পরিশোধ করেনি দুর্বার রাজশাহীর মালিক।
এদিকে বিপিএল এর রানার্স আপ চিটাগং কিংস তাদের পাকিস্তানি ক্রিকেটার খাজা নাফির পারিশ্রমিক দেয়নি, ভুয়া টিকিট দিয়ে তাকে এয়ারপোর্টে পাঠানো হয়েছে এমন দাবি করে এক পাকিস্তানি সাংবাদিক ফেসবুকে পোস্ট করেন। পরে নাফি নিজে নিশ্চিত করেন পাকিস্তানি সেই সাংবাদিক ভুয়া খবর দিয়েছেন। जो न्यूज़ चल रही है ये बिल्कुल फेक न्यूज़ है। मैं कोई 1.5 दिन से एयरपोर्ट में नहीं बैठा। मैं यहाँ पर बांग्लादेश में 3 दिन से बांग्लादेश में हूँ, शेरेटन होटल में, और ये बिल्कुल फेक न्यूज़ है। और जहाँ तक पेमेंट की बात है, मुझे काफी पहले पेमेंट 100% मिल गई है। পাকিস্তানের ওই সাংবাদিককে চ্যালেঞ্জ করা হলে পরে ফেসবুক থেকে পোস্ট সরিয়ে নেন তিনি। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। হাসপাতাল ব্যাপারে যে আমার খরচটা হচ্ছে তার ডাবল খরচ আমি অ্যাম্বুলেন্স ভাড়াটাই আমি দিচ্ছি। দামাদামি করতে চাই তখন দেখা যাচ্ছে কেউই যেতে চায় না। পেশেন্ট কিরকম ওইটা তো ওনাদের মাথায় নাই, ওনাদের শুধু টাকা দরকার। বেহাল দেশের সরকারি অ্যাম্বুলেন্স সেবা সিন্ডিকেটের দখলে বেসরকারিগুলো হাতিয়ে নিচ্ছে কয়েক গুণ বাড়তি ভাড়া, নিয়মের মধ্যে আনতে রেগুলেটরি বোর্ড করার পরামর্শ। অপারেশন ডেভিল হান্টে গাজীপুরে আরও 81 জন গ্রেফতার, বেশিরভাগই আওয়ামী লীগের নেতাকর্মী। রাজধানীর ফার্মগেট থেকে হবিগঞ্জ 2 আসনের সাবেক এমপি মজিদ খান আটক। এবং দেশের মানুষের মাথাপিছু আয়, সঞ্চয় ও বিনিয়োগ কমেছে। পরিসংখ্যান ব্যুরোর তথ্য, নিম্নমুখী জিডিপির প্রবৃদ্ধিও নতুন মুদ্রানীতির মূল্যস্ফীতি 7 থেকে 8% নামানোর লক্ষ্য। এ ছিল সময় সংবাদের, সঙ্গে থাকুন সময়ে।